নালক। লিখেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর। দেবল ঋষি যোগে বসেছিলেন। নালক সে একটি ছোট ছেলে, ঋষির সেবা করছিল। অন্ধকার বর্ধনের বন, নিশুতি রাতে কালো আকাশে তারা ফুটেছে, বাতাস ঘুমিয়ে আছে, জলে ঢেউ উঠছে না, গাছে পাতা নড়ছে না। এমন সময় অন্ধকারে আলো ফুটল। ফুল যেমন করে ফোটে, চাঁদ যেমন করে ওঠে, একটু একটু আর একটু, সমস্ত পৃথিবী দুলে উঠল। পদ্ম পাতায় জল যেমন দুলতে থাকে এদিকে সেদিকে, এধার ওধার সেধার। ঋষি চোখ মেলে চাইলেন, দেখলেন আকাশের এক আশ্চর্য আলো। চাঁদের আলো নয়, সূর্যের আলো নয়, সমস্ত আলো মিশিয়ে এক আলোর আলো। এমন আলো কেউ কখনো দেখেনি। আকাশ জুড়ে কে যেন 7 রঙের ধ্বজা উড়িয়ে দিয়েছে। কোনো দেবতা নেমে পৃথিবীতে আসবেন, তাই কে যেন শূন্যের উপর আলোর একটি একটি ধাপ গেঁথে দিয়েছে। সন্ন্যাসী আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। নালককে বললেন, কপিলাবস্তুতে বুদ্ধদেব জন্ম নেবেন, আমি তার দর্শনে চললেম, তুমি সাবধানে থেকো। বনের মাঝ দিয়ে আঁকা বাঁকা সরু পথ, সন্ন্যাসী সেই পথে উত্তর মুখে চলে গেলেন। নালক চুপটি করে বটতলায় ধ্যানে বসে দেখতে লাগলো একের পর এক ছবি। কপিলাবস্তুর রাজবাড়ি, রাজরানী মায়াদেবী সোনার পালঙ্কে ঘুমিয়ে আছেন। ঘরের সামনে খোলা ছাদ, তার ওধারে বাগান, শহর, মন্দির, মঠ, আর ওধারে অনেক দূরে হিমালয় পর্বত সাদা বরফে ঢাকা। আর সেই পাহাড়ের ওধারে আকাশ জুড়ে আশ্চর্য সাদা আলো, তার মাঝে সিঁদুরের টিপের মতন সূর্য উঠেছেন। রাজা শুদ্ধোদন এই আশ্চর্য আলোর দিকে চেয়ে আছেন। এমন সময় মায়াদেবী জেগে উঠে বলছেন, মহারাজ, কি চমৎকার স্বপ্ন দেখলেন। এতটুকু একটি শ্বেত হস্তি, দ্বিতীয়ার চাঁদের মতন বাঁকা বাঁকা কচি দুটি দাঁত, সে যেন হিমালয়ের ওপার থেকে মেঘের উপর দিয়ে দিয়ে আমার কোলে নেমে এলো। তারপর সে কোথায় গেল আর দেখতে পেলাম না। আহা, কপালে তার সিঁদুরের টিপের মতন একটা টিপ ছিল। রাজা রানী স্বপ্নের কথা বলা বলি করছেন। ইতিমধ্যে সকাল হয়েছে। রাজবাড়ির নবতখানায় বাঁশি বাজছে, রাস্তা দিয়ে লোকজন চলাফেরা করছে, মন্দির থেকে শাঁখ ঘণ্টার শব্দ আসছে। অন্দরমহলে রাজদাসীরা সোনার কলসিতে মায়াদেবীর চানের জল তুলে আনছে। মালিনীরা সোনার থালায় পুজোর ফুল গুছিয়ে রাখছে। রানীর পোষা ময়ূর ছাদে এসে উঠে বসল। সোনার খাঁচায় সুখ শাড়ি খাবারের জন্য দাসীদের সঙ্গে কিচিরমিচির শুরু করে দিল। ভিখারি এসে জয় রানী মা বলে দরজায় এসে দাঁড়ালো। দেখতে দেখতে বেলা হলো। রাজবাড়িতে সবাই রানীর স্বপ্নের কথা নিয়ে বলা বলি করতে লাগলো। কপালে রক্ত চন্দনের তিলক, মাথায় মানিকের মুকুট, পরনে লাল চেলি। সকালের সূর্যের মতো রাজা শুদ্ধোদন রাজ সিংহাসনে আলো করে বসেছেন। পাশে মন্ত্রীবর, তার পাশে দণ্ডধর সোনার ছড়ি হাতে, ওপারে ছত্রধর শ্বেত ছত্তর খুলে, তার ওপাশে নগরপাল ঢাল খাড়া নিয়ে। রাজার 2 দিকে 2 দালান, একদিকে ব্রাহ্মণ পণ্ডিত, আর একদিকে দেশ বিদেশের রাজা আর রাজপুত্তর। রাজসভা ঘিরে দেশের প্রজা, তাদের ঘিরে যত দুয়ারি, মোটা রায়বাঁশের লাঠি আর কেবল লাল পাগড়ির ভিড়। রাজসভার ঠিক মাঝখানে লাল চাদোয়ার নিচে ঠিক 8খানি রক্ত কম্বলের আসন, তারই উপরে রাজার 8 গণৎকার খড়ি হাতে পুঁথি খুলে রানীর স্বপ্নের কথা গণনা করতে বসেছেন।
তাদের কারো মাথায় পাকা চুল, কারো মাথায় টাক, কারো বা ছুটি বাঁধা, কারো বা ঝাঁটা গোঁফ। সকলের হাতে এক এক শামুক নস্যি। আট পণ্ডিত কেউ কলমে লিখে, কেউ খড়িতে দেগে রানীর স্বপ্নের ফলগুলি বলছেন। সূর্য স্বপ্নে রাজ চক্রবর্তী পুত্র মহা তেজস্বী, চন্দ্রে তথা রূপবান গুণবান রাজাধিরাজ দীর্ঘজীবী। শ্বেতহস্তির স্বপ্নে শান্ত গম্ভীর জগৎ দুর্লভ এবং জীবের দুঃখহারী মহাধার্মিক মহাবুদ্ধ পুত্রলাভ। এবার নিশ্চয় মহারাজ এক মহাপুরুষ এই শাক্য বংশে অবতীর্ণ হবেন। শাস্ত্রের বচন মিথ্যে হয় না, আনন্দ করো। চারিদিকে অমনি রব উঠল, আনন্দ কর, আনন্দ কর। অন্নদান কর, বস্ত্রদান কর, দীপদান, ধূপদান, ভূমিদান করো। কপিলা বস্তুতে রাজার ঘরে প্রজার ঘরে হাটে মাঠে ঘাটে আনন্দের বাজনা বেজে উঠল। আকাশ আনন্দে হাসতে লাগলো, বাতাস আনন্দে বইতে লাগলো। রাজমুকুটের মানিকের দুল, রাজচত্বরের মুক্তোর ঝালর, মন্ত্রীর গলায় রাজার দেওয়া কণ্ঠমালা, পণ্ডিতদের গায়ে রানীর দেওয়া ভোট কম্বল, দাস দাসী দিন দুঃখী ছেলে বুড়োর মাথায় রাজবাড়ির লাল চেলি আনন্দে দুলতে থাকলো। প্রকাণ্ড বাগান, বাগানের শেষ দেখা যায় না, কেবলই গাছ, গাছের পর গাছ, আর সবুজ ঘাস, জলের হাওয়া, ঠান্ডা ছাওয়া, পাখিদের গান আর ফুলের গন্ধ। বাগানের মাঝে এক প্রকাণ্ড পদ্মপুকুর, পদ্মপুকুরের ধারে আকাশ প্রমাণ এক শাল গাছ। তার ডালে ডালে পাতায় পাতায় ফুল ধরেছে। দক্ষিণে বাতাসে সেই ফুল গাছতলায় একটি শ্বেত পাথরের চৌকির উপরে উড়ে পড়ছে। সন্ধে হয়ে এলো। সুরূপা যত পাড়ার মেয়ে পদ্মপুকুরে গা ধুয়ে উঠে গেল। উবু ঝুটি, গলায় কাঁটি, দুই কানে সোনার মাকড়ি, একদল মালি মালিনী শুকনো পাতা ঝাড় দিতে দিতে ফুলের গাছে জল দিতে দিতে বেলা শেষে বাগানের কাজ সেরে চলে গেল। সবুজ ঘাসে, পুকুর পাড়ে, গাছতলায় কোনোখানে কোনো কোণে একটু ধুলো, একটি কুটো রেখে গেল না। রাত আসছে, বসন্তকালের পূর্ণিমার রাত। পশ্চিমে সূর্য ডুবছেন, পূবে চাঁদ উঠি উঠি করছেন। পৃথিবীর এক পারে সোনার শিখা, আর এক পারে রূপোর রেখা দেখা যাচ্ছে। মাথার উপর নীল আকাশ, লক্ষ কোটি তারায় আর সন্ধি পুজোয় শাঁখ ঘণ্টায় ভরে উঠছে। এমন সময় মায়াদেবী রূপোর জালে ঘেরা সোনার পালকিতে সখীর সঙ্গে বাগানে বেড়াতে এলেন। রানীকে ঘিরে রাজদাসী যত ফুলের পাখা পানের বাটা নিয়ে। প্রিয় সখীর হাতে হাত রেখে ছায়ায় ছায়ায় চলে ফিরে রানী এসে বাগানের মাঝে প্রকাণ্ড সেই শাল গাছের তলায় দাঁড়ালেন। বাঁ হাতখানি ফুলে ফুলে ভরা শাল গাছের ডালে, আর ডান হাতখানি কোমরে রেখে। অমনি দিন শেষ হলো। পাখিরা একবার কলরব করে উঠল। বাতাসে অনেক ফুলের গন্ধ, আকাশে অনেক তারার আলো ছড়িয়ে পড়ল। পূবে পূর্ণিমার চাঁদ উদয় হলেন। শাল গাছটির উপরে যেন একটি সোনার ছাতা। ঠিক সেই সময় বুদ্ধদেব জন্ম নিলেন, যেন একটি সোনার পুতুল। চাপা ফুলে ঘেরা পৃথিবীতে যেন আর এক চাঁদ। চারিদিক আলোয় আলো হয়ে গেল, কোনোখানে আর অন্ধকার রইল না। মায়ামায়ের কোলে বুদ্ধদেব দেখা দিলেন, যেন পদ্ম ফুলের উপর এক ফোঁটা শিশির। নির্মল সুন্দর, এতটুকু। দেখতে দেখতে লুম্বিনী বাগান লোকে লোকারণ্য হয়ে উঠল। পাত্র মিত্র অনুচর সভাসদ সঙ্গে রাজা শুদ্ধোধন রাজপুত্রকে দেখতে এলেন। দাস দাসীরা মিলে শাঁখ বাজাতে লাগলো, উলু দিতে থাকলো। স্বর্গ থেকে পুষ্প বৃষ্টি হচ্ছে। আকাশে মেঘে মেঘে দেবতার দুন্দুভি বাজছে। মর্তের ঘরে ঘরে শাঁখ ঘণ্টা
পাতালের তলে তলে জগঝম্প জয় ডঙ্কা বেজে উঠছে। বুদ্ধদেব 3 লোক জোড়া তুমুল আনন্দের মাঝখানে জন্ম নিয়ে পৃথিবীর উপরে প্রথম 7 পা চলে যাচ্ছেন। সুন্দর পা দুখানি যেখানে যেখানে পড়ল সেখানে সেখানে অতল সুতল রসাতল ভেদ করে এক একটি সোনার পদ্ম আগুনের চরকার মতো মাটির উপরে ফুটে উঠল। আর স্বর্গ থেকে 7খানি মেঘ এসে 7 সমুদ্রের জল এনে সেই 7টি পদ্মের উপরে চিরচির করে ঢালতে লাগলো।